আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই পাঁচ আটা সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়। যে ইউনূসের সময় উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে। ডাক্তার আব্দুল নতুন স্যার, প্রথমে আপনার কাছে যে বিষয়টি জানতে চাই যে হামে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে এই মুহূর্তে, আসলে সমস্যাগুলো কোথায়? এবং এই যে হামে শত শত মানুষের মৃত্যু, শিশুর মৃত্যু, তার পেছনে যাদের দায়, তাদের বিরুদ্ধে কেন এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না? সরকার টিকা ক্যাম্পেইন করেছেন, কিন্তু ক্যাম্পেইন করলেই তো কালকেই হামের প্রাদুর্ভাব বন্ধ হবে না। এই ক্যাম্পেইন সাকসেসফুল হলে দেখা যাবে যে 9 মাস থেকে 18 মাস পরে এই হামের প্রাদুর্ভাব কমবে। এটা তো আসলে কি আর বলা যাবে, এটা মানব সৃষ্ট একটি দুর্যোগ। কেননা হামের টিকায় যে অবহেলা করা হয়েছে, হামের টিকার ক্যাম্পেইন করা হয় নাই, যারা টিকা দেয়, যারা টিকা পরিবহন করে তাদেরকে বেতন দেওয়া হয় নাই। এই দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে, কিন্তু সেই দায় দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে কাউকে আমরা দেখতে পাচ্ছি না যে তারা আহ মনোযোগী। কিন্তু মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে, সংক্রমণ বাড়ছে, এটি এটির পেছনের কারণ কি? সংক্রমণ বাড়ছে না, সংক্রমণ একই জায়গায় আছে, অর্থাৎ আগের মতোই লোকজন সংক্রমিত হচ্ছে। এর কারণ হচ্ছে হুম। হয় লোকজনের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, অথবা যে টিকা দেওয়া হয়েছিল সেটা কাজ করে নাই। যাদের কারণে ঘটলো তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেই? এবং আমরা দেখলাম যে আদালতের সেটা তো শরণাপন্ন আমরা জানি না। হয়েছে। ইউনূস সরকারের নিয়োজিত ব্যক্তিরা বিভিন্ন জায়গায় বসে আছেন। ইউনূস সরকার যাদেরকে খায় খাতির করে অযোগ্য, মেধাহীন, কিন্তু নিজেদের পছন্দের কারণে নিয়োগ দিয়েছেন, এরকম লোকজন বিভিন্ন জায়গায় বসে আছেন। ইংরেজি না জানে এরকম লোক ইংরেজের দেশে বসে চাকরি করছেন। ভাই মরে গিয়েছে সেজন্য ভাইয়ের রক্তের বিনিময়ে পদ জোগাড় করে লোকজন বিদেশে চাকরি করছেন। এইখানে আহ পতিত বাম ঘরানার বুদ্ধিজীবী সাংবাদিকদেরকে সবক দিচ্ছেন। এইখানে এক ধরনের উগ্রবাদী চেতনার লোক, মানবতাবাদী কবি নজরুলের ইনস্টিটিউটে বসে আছেন। বলে এরকম লোকের কি অভাব আছে নাকি? এবং এদেরকে তো আমরা ছোটবেলা থেকে চিনি। এদের সবাইকে বসিয়ে রাখা হচ্ছে। ইউনূস সরকারের একজন উপদেষ্টা এই সরকারের মন্ত্রী হয়েছেন। ইউনূস সরকারের রেখে যাওয়া শূন্য বিনিয়োগ, প্রায় শূন্য বিনিয়োগ আনতে পারা বিরাট চেয়ারম্যান বসে আছেন। কে নাই? ইউনূস সরকারের প্রিয় লোকেরা এই সরকারেরও প্রিয়, এরকম একটা ধারণা মানুষের মধ্যে তৈরি হচ্ছে। আর ইউনূস সাহেবের প্রতি যে কিছু লোকের প্রেম, এটা তো একেবারে অমর প্রেম। মানে এই প্রেম হচ্ছে স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যায় চলে, এই টাইপের প্রেম। তো ইউনূসের কোনো অভিযোগের তদন্ত হয়েছে? এই যে ইউনূস সরকার আহ এলএনজি এলএনজি টার্মিনাল তৈরি বা এলএনজি টার্মিনাল নিয়ে এসে বসানোর যে কন্ট্রাক্ট বাতিল করেছিলেন, যে কারণে এখন একটা এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে দেশ গ্যাস সংকটে নিপতিত হয়েছে, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে, কারখানা বন্ধ হচ্ছে, এইসব সিদ্ধান্তের দায় ইউনূস সরকারের নাই? সেগুলো তো ইউনূস সরকারকে কেউ দিচ্ছে না। উল্টা যে এলএনজি টার্মিনালটাতে আগুন ধরেছে সেটার কোম্পানি যে অ্যাক্সেলারেট এনার্জি, সেটা সিইও কে বা সেটার প্রধান কে? সেটার প্রধান পিটার হাস। হুম, হুম। এবং এক না। সময় আপনার মনে আছে কিনা জানি না, আমি এই কথাটা একটু বলতেই চাই। জি। পিএল 480 চুক্তির অধীনে বাংলাদেশে গম আসার কথা ছিল, কিন্তু সেই গম বন্ধ হয়ে গেল, বাংলাদেশের সরকার বিপদে পড়লো। হুম, হুম। সেরকম অ্যাক্সিলারেট এনার্জির সঙ্গে আমাদের চুক্তি, তারা নিরবচ্ছিন্ন গ্যাস দিবেন, তারা যে গ্যাস দিতে পারছেন না, একটা আগুন ধরেছে বলে তারা যে রিডান্ডেন্ট আরেকটা এই ধরনের টার্মিনাল এনে দ্রুততম সময়ের মধ্যে সেখানে স্থাপন করে এটাকে ঠিক না করে তারা যে এটা মেরামত করে চালানোর চেষ্টা করছেন, এগুলা নিয়ে কি কোনো কথা হচ্ছে? কোনো কথা হচ্ছে না। উল্টা দেখবেন যে অ্যাক্সিলারেট আরো কন্ট্রাক্ট পাবে, কারণ আমেরিকার সঙ্গে একটা দাসত্ব চুক্তি করে গিয়েছেন ইউনূস, যে আমাদেরকে আমেরিকান কোম্পানি থেকে গ্যাস কিনতে হবে। এবং এই দাসত্ব চুক্তির আগেই কিন্তু আপনার মনে আছে এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, এই যে বিডার চেয়ারম্যান, হুম, সেই হুম। চেয়ারম্যান সাহেব বিদেশে গিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ড্রিল বেবি ড্রিল। তিনি ওইখানে একটা ভুয়া একটা গ্যাস এক্সপ্লোরিং কোম্পানি, যেটার কিনা তখনো পর্যন্ত ঠিক মতো ব্যবসায় শুরু হয় না, ওইটার সঙ্গে চুক্তি করে ফেসবুক কাঁপিয়ে দিয়েছিলেন।
না, এরকম কাপাকাপি তো আমরা অনেক শুনেছি। চীন থেকে এলেন, চীন থেকে আসার পরে বললেন যে একেবারে বিনিয়োগ ঢেলে পড়ছে, ডক্টর ইউনূসের জন্য সবাই অপেক্ষা করে আছে। নানান রাষ্ট্রের রাষ্ট্রনায়করা, সরকার প্রধানরা কি চান ডক্টর ইউনূস তারা দিতে ওনার প্রস্তুত। মিথ্যা চাকরি কথার, ওনার যে প্রতি সপ্তাহে মিথ্যা কথা বলার, প্রতিদিন মিথ্যা কথা বলার লোকজন ছিল, ওনার জন্য একজন মিথ্যাবাদী এবং মিথ্যাবাদীদের দল নিযুক্ত করা হয়েছিল, যেটা ছিল তার প্রেস উইং। এই প্রেস উইংটা আসলে মূলত লায়ার্স উইং, মিথ্যা বলার জায়গা ছিল। হেন মিথ্যা নাই, তারা সেটা বলে নাই। তারপরে তারা কি করেছে? তারপরে তারা আহ প্রধান উপদেষ্টার মুখ দিয়ে মিথ্যা বলিয়েছে। উনি আরাকানিদের কাছে গিয়ে মিথ্যা বলেছেন, আমাদেরকে মিথ্যা বলেছেন, বিশ্ববাসীর কাছে মিথ্যা বলেছেন। ওনার মিথ্যা বলার আমার ধারণা যে একটা কারণ হতে পারে যে বয়স হয়েছে, উনি ভুলে যান, ভুলে গিয়ে উনি আবল তাবল বলেছেন হয়তো। দেখেন ওনার মিথ্যা বলি, 1 লাখ কেয়ার গিভার জাপানে যাবে, কয়জন গিয়েছে? লাখ লাখ দরখাস্ত এসেছে, এরপরে জায়গা পাওয়া যাবে না, তারা শুধু বলবে চাকরি বন্ধ দেন। হয়ে যাবে। হ্যাঁ, কোথায় সেই দরখাস্তগুলা? কোথায়? লাখ লাখ তো দূরের কথা, দরখাস্তগুলো একটু পড়ে দেখতাম, তাই না? তারপরে উনি ডাক্তারদেরকে সমালোচনা করে উনি বন্দর দিয়েছেন। উনি চট্টগ্রাম গিয়েছেন, সেখানে গিয়ে উনি বলেছেন সরকারের কাছে স্বাস্থ্য ব্যবস্থা চাইবেন কেন, নিজেরা হাসপাতাল দেন, মালিক হন। উনি তরুণদেরকে চাকরি বাকরির ব্যবস্থা না করে জিরো আনএমপ্লয়মেন্ট নামের এক স্বপ্ন দেখিয়ে উনি কর্মসংস্থান সৃষ্টি না করে উনি বলেছেন উদ্যোক্তা হন। উদ্যোক্তা হবে ব্যাংকে গেলে ঋণ নাই, পকেটে নাই টাকা, উদ্যোক্তা কি দিয়ে হবে, বাতাস দিয়ে নাকি গ্রামীণ ব্যাংকের ঋণ দিয়ে? উনি সেটা বলেন নাই। উনি নিজের প্রতিষ্ঠানের জন্য নানা রকম সুবিধা নিয়েছেন, যেটা সরাসরি স্বার্থের দ্বন্দ্ব, সেটা নিয়ে কোনো কথা হয় নাই। বাংলাদেশ ব্যাংকের সিএসআর এর টাকা উনি গণভোটের মধ্যে দিয়েছেন, সেটা আবার নিয়েছেন কে? ওনার সাঙ্গপাঙ্গ বদিউল আলম মজুমদার। সেটা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। যে লোকটা এই সরকারের সাথে সরাসরি সংশ্লিষ্ট, সে কি করে সরকারি প্রচার প্রচারণার টাকা নেয়? এটাও তো স্বার্থের দ্বন্দ্ব। ওনারই বিভিন্ন সময়ে ওনার বিভিন্ন কমিশনে থাকা ব্যক্তি, ওনার সঙ্গে গভীর বন্ধুত্বের ব্যক্তি ইফতেখারুজ্জামান সাহেব, সেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেছে যে ইউনূসের সময় দুর্নীতি বেড়েছে, অথচ উনি বলেছেন দুর্নীতি নাকি উনি কমাবেন। হুম, উনি জিরো আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আরো বলেছিলেন জিরো এমিশন এবং হুম, জিরো হুম। পভার্টি। ওনার সময় দারিদ্র বেড়েছে এবং এমিশন কি কমেছে ওনার সময়? উনি এমিশন কমানোর কথা বলেছেন, অন্যদিকে ব্যাটারি রিক্সা ছেড়ে দিয়েছেন, পরিবেশ দূষণের চূড়ান্ত করেছেন। এই ব্যাটারি রিক্সার ব্যাটারিগুলি পরিবেশকে সীসা দিয়ে আক্রান্ত করে। আজকে বিএনপি সরকার এসে একটা প্রকল্প দেখলাম সেদিন হাতে নিয়েছেন, যে সীসা মুক্ত করতে হবে, শিশুদেরকে সীসার হাত থেকে বাঁচাতে হবে। অথচ লক্ষ লক্ষ মতভেদে 40 লক্ষ ব্যাটারি রিক্সা, এবং এই 40 লক্ষ ব্যাটারি রিক্সাতে 80 লক্ষ ব্যাটারি, এবং এগুলি সব সীসা, সব অ্যাসিড, এগুলিকে দিয়ে গিয়েছেন। চোরাই বিদ্যুতের লাইন করে এই ব্যাটারি রিক্সা বিদ্যুৎ নিচ্ছে, আর এদিকে আমরা বিল দিয়ে বিদ্যুৎ পাচ্ছি না, বিদ্যুতের বিল বাড়ানো হচ্ছে। এগুলি তো উনি করেছেন। তাহলে যোগসাজশটা কোথায়? আন্ডার টেবিল ডিলের বিষয়টি মানে সজব কোনো কোথায় বিষয় আমরা রয়েছে জানি কিনা? না, আমরা যেটা দেখেছি উনি বেচতে এসেছিলেন, অভিযোগ করেছেন যে দেশ নাকি বেচা হয় ইন্ডিয়ান রুপিতে, কিন্তু উনি বিক্রি করেছেন মার্কিন ডলারে, এইটুকুই। না, তাহলে সেই মার্কিন ডলারের বিক্রি করার দেশ নিয়ে আমাদেরকে চলতে হবে এখন। সেটা রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নেবেন, যারা রাজনীতিবিদ তারা সিদ্ধান্ত নেবেন। জনগণ তো ক্ষমতাহীন, জনগণের তো শুধু বলার আছে, জনগণ শুধু বলতে পারে যে চুক্তিটা করে গিয়েছেন এটা তো দাসত্ব চুক্তি, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। আমি কোথা থেকে বাজার করব এটা বলে দিচ্ছে কে? যে আমার কাছে মাল বিক্রি করে সে, হুম। এটা বলে দিয়ে বলছে তোমাকে আমার কাছ থেকে কিনতে হবে। তো এটা দাসত্ব চুক্তি না। আপনি পকেটে পয়সা নিয়ে বেরিয়েছেন, যেখানে সস্তায় মানসম্পন্ন পণ্য পাবেন সেটা কিনবেন। আপনি দাস চুক্তি করেছেন, যেখানে আপনাকে তার কাছ থেকে মাল কিনতে হবে। না, এখন এই মার্কিন ডলারে যে দেশ বিক্রি করা হলো, তাহলে সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কিনা, বা বর্তমান সরকারের কোনো দায় আমি আছে জানি কিনা? না, আমি রাজনীতিবিদ না, আমি সাধারণ জনগণ। আমি খুবই একজন সাধারণ মানুষ। আমি শুধু বলতে পারি যে আমার সঙ্গে কি অন্যায় করা হয়েছে। আমি শুধু অভিযোগ জানাতে পারি যে আমি কোন অত্যাচার কিংবা কোন ধরনের অবহেলা কিংবা কোন অপমানের শিকার হয়েছি। বিচার তো আমি করতে পারি না, সমাধানও আমার দেওয়ার দায়িত্ব আমাকে কেউ দেয় নাই। আমি শুধু অভিযোগটা করতে পারি। আপনি আমাকে একটা জিনিস বলেন, একজন ধর্ষিতা অভিযোগ করতে পারে যে সে ধর্ষিতা হয়েছে, কিন্তু সে কি গিয়ে বলতে পারে এই ধর্ষণ থেকে তাকে বাঁচানোর জন্য কি উপায়? এটা নির্ধারণ করার কথা সমাজের সমাজপতিদের, এটা নির্ধারণ করার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারীদের। তো আমি মানে জনগণ আক্রান্ত, জনগণ অবহেলিত, জনগণ কষ্ট পেয়েছে, সেই কষ্টের কথা জনগণ বলতে পারে। সমাধানের দায়িত্ব কি জনগণ নিজের হাতে রেখেছে?
এই অবস্থায় এসে বিএনপি সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশা আহ মানে আপনারও তো নিশ্চয়ই এক ধরনের প্রত্যাশা ছিল। বিএনপি সরকারের কাছে প্রত্যাশা হচ্ছে সুবিচার। তারা কেউ ইউনূস আর কেউ মঞ্জুরুল আলম পান্না এইভাবে বিচার না করে তারা যেন চিন্তা করেন, তারা যেন সুচিন্তিত সিদ্ধান্ত নেন। ওনার যে 18 মাসের কিংবা ওনার যে 17 মাসের কিছু বেশি যে শাসন, সেই শাসন নিয়ে একটা গণতদন্ত হয় না কেন? আজকে এই যে বাংলাদেশের তথাকথিত সুশীলীরা যারা আওয়ামী লীগকে চেটে চেটে তাদের জিহ্বা ক্ষয় করে ফেলেছিলেন, সেই সুশীলীরা এখন কোথায়? কথাবার্তা আমরা বলতে গেলেই তো আবার আমাদেরকে কথিত সুশীল বানিয়ে দিচ্ছে। আওয়ামী লীগের সময় এক না না, ধরনের ইউনূসকে এক শ্রেণী- ইউনূসকে সমালোচনা করা যাবে না। ইউনূস সকল সমালোচনার ঊর্ধ্বে। এটা কেমন কথা, তাই না? আওয়ামী লীগের সময় পাঁচ একটা কিছু সুশীল ছিল, চিহ্নিত, আমরা সবাই তাদেরকে জানি, তারা তো গর্তে লুকিয়েছে। কিন্তু আরেক শ্রেণীর তাদের চেয়ে বেশি মাত্রায় যেই পাঁচ চাটা শ্রেণীর সুশীল জন্ম নিল, এবং যারা প্রতিনিয়ত আমাদেরকে অ্যাটাক করছে, আপনাকে অ্যাটাক করছে নানান ভাবে। তারা ইউনূসের গুণগান গাইছে, ইউনূসের গুণগান গাইতে গাইতে তাদের পদ পদবি বাঁচানোর জন্য এখন এই সরকারেরও নানান ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই আছে, প্রত্যেকটা সরকারের ভুল ত্রুটি আছে। তাদেরকেও মানে তাদের ভুল ত্রুটিগুলো কোথায় সেগুলো না চিহ্নিত না করে তাদের পাও চাটছে। এদের থেকে মুক্তিটা কোথায়? এই তাহলে পাঁচাটা পরিবর্তন। সুশীল তৈরি করার একক কৃতিত্ব আওয়ামী লীগের। আওয়ামী লীগের পক্ষে বহু সুশীল ছিলেন, এই পাঁচাটা সুশীলদেরকে আওয়ামী লীগ তৈরি করেছে। এবং আওয়ামী লীগের রাজনীতির অনেক ভুল আছে, এবং সেই ভুল এবং সেই অন্যায়গুলি নিয়েও কথা বলা উচিত। আওয়ামী লীগের সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে তারা নিজেদের কোনো ত্রুটি দেখতে পায় না। এবং আরেকটা সমস্যা হচ্ছে আওয়ামী লীগ কি করেছিল, এই সুশীল সমাজকে রীতিমতো ট্রল করেছে, রীতিমতো তাদেরকে এক ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করেছে। এবং আহ, তারা নিজেদের একদল পেইড সুশীল সমাজ তৈরি করেছিল। এবং এই যে গোটা জাতির মুখ বন্ধ করিয়ে দিয়ে উন্নয়নের শাসন কায়েম করা, এসালমকে ধনী করা, এগুলার খেসারত এখন বাংলাদেশ দিচ্ছে। ব্যাংকে টাকা নাই, টাকা কে নিয়ে গেছে? আওয়ামী লীগের পালা এই চোরগুলি। আর দেশে এই যে বিভিন্ন ব্যবস্থার যে ভয়ঙ্কর অবস্থা, এটা করেছে কারা? ওই আওয়ামী লীগের রেখে যাওয়া দলীয়করণের সংস্কৃতি। এবং আওয়ামী লীগ এই ধরনের কাণ্ড কারখানা করে রেখে গিয়েছে যে এরপরে যারা এসেছে তারা আওয়ামী লীগের চেয়ে বেশি করে করছে। এটাই তো স্বাভাবিক। আপনি ভালো কাজ, এটার যে সংখ্যা, এটা বাড়ানো খুব কঠিন, কিন্তু খারাপ কাজের সংখ্যা বাড়ানো খুবই সোজা। আপনি খারাপ কাজ করলেই হবে, যে কোনো খারাপ কাজ আপনি যা খুশি একটা খারাপ করেন, এটা বাড়তে থাকবে। ভালো করতে গেলে কিন্তু আপনাকে রীতিমতো পরিশ্রম করে ভালো কাজ করতে হয়, খারাপ কাজ করতে পরিশ্রম করতে হয় না। আপনি 5 বছর ধরে একটা বাড়ি বানালেন, একটা লোক গিয়ে এক মুহূর্তে সেটাতে আগুন দিতে পারে, কিন্তু বাড়িটা কিন্তু এক মুহূর্তে তৈরি করতে পারে না। আপনার কথার সঙ্গে অবশ্যই সম্পূর্ণ একমত। এবং ওই সময় আমরা সরাসরি বলেছি যে এক শ্রেণীর যে সুবিধাবাদী অলিগার্ক গোষ্ঠী তৈরি হয়েছিল, বিশেষ সুবিধাভোগী সাংবাদিক শ্রেণী তৈরি হয়েছিল, আমলাদের মধ্যে মানে কি বলে একটা যে চরম চরম স্বেচ্ছাচারী একটা আমলা শ্রেণী গোষ্ঠী তৈরি হয়েছিল। সবই আমরা জানি, এগুলো এগুলো কোনো মানে বিন্দুমাত্র কোনো ভুল নেই। তো কিন্তু সেইগুলির খেসারত দিতে হবে না? হামের টিকার না খেসারত যেমন আমরা এখন দিচ্ছি, আওয়ামী লীগের এই বদমাইশিগুলির খেসারতও তো আমাদেরকে দিতে হবে। না, ওটা তো খেসারত দিতে হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক একই ধারা এখনো বইছে কিনা। এখন যারা সুশীল মানে কথিত সুশীলতা করছে, কথিত মানে একটা সুবিধাবাদী অবস্থায় থেকে তারা পা চাটছে, এটি কেন হতে দিচ্ছে? এটি কেন কারণ এখন এই হবে? সংস্কৃতি তৈরি করা হয়েছে। আপনি 17 বছর 18 বছর ধরে এই যে সংস্কৃতি তৈরি করেছেন, এটা তো 2 বছরে যাবে না। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে, এখনো চলছে কিনা আপনি জিজ্ঞেস করছেন না? আমি আপনাকে উদাহরণ দিই। ক্যান্সার হয়েছে প্রোস্টেটে, এখন সেই প্রোস্টেটের ক্যান্সার নিয়ে 18 বছর চলতে থাকে, মানুষ 20 বছরও আছে, কিন্তু ক্যান্সার আছে। তো এই জন্য এরকম ক্যান্সার সহ বেঁচে থাকার একটা সমাজ তৈরি হয়েছে। এই দুর্নীতির ক্যান্সার, চাটাচাটির ক্যান্সার, এই মিথ্যা কথার ক্যান্সার, এই ক্যান্সার আমাদের সমাজে এমন ভাবে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে 17-18 বছরে, যেটা থেকে মুক্তি নাই, এমন অবস্থা তৈরি হচ্ছে। আপনি কিন্তু যাকে সব ইংরেজি শিখান নাই তাকে, আপনি যাকে 16 বছর ইংরেজি শিখান নাই তাকে কি 6 মাসে ইংলিশ শেখাতে পারবেন? পারবেন না। অন্তত তাকে 3-4 বছর শিখাতে হবে। আপনি যাকে 16 বছর কমোড ব্যবহার করতে শিখান নাই তাকে আর রাতারাতি কমোড ব্যবহার করা শিখাতে পারবেন? কারণ কমোডের উপর পা তুলে বসতে আরাম, আসলে কমোড ভেঙে যাক। তাহলে সেই ইউনূসের লোকজনই প্রশাসনে বিভিন্ন জায়গায় রয়েছে। আওয়ামী লীগের যে অপসংস্কৃতি, সে তার ধারাবাহিকতা চলবে। তাহলে এই সরকার কি করবে? এই সরকারের তাহলে কি আমরা কি এই এই সরকারকে সরকার এগুলি বদলাবে, আমাদের সহায়তা আশা দেব? হচ্ছে এই সরকার এগুলিকে বদল করবে। কিন্তু এই সরকার যেগুলি বদল করবে, সরকারের প্রধান যতই বলছেন না কেন,
রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা লোকেরা কিন্তু সেই পরিবর্তনকে রেজিস্ট করছে, বাধা দিচ্ছে। না, ভারত দিচ্ছে, ভারত যাবে। ভারত যাওয়ার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সরকারের ভিতরে, দলের ভিতরে এবং দলের বাইরে একটি গোষ্ঠী চেপে ধরছে প্রধানমন্ত্রীকে যে না, তোমাকে ভারত যাওয়া যাবে না। এটা এখন ওপেন সিক্রেট, এবং প্রধানমন্ত্রী হয়তো তাদেরকে সামলাতে পারছে না বা তাদেরকে তুষ্ট রাখার চেষ্টা করছে। এখন প্রতিবেশীর সঙ্গেও আমাদেরকে আমরা যে চোখে চোখ রেখে কথা বলবো, সেই চোখে চোখ রাখার সুযোগটাও তো আমরা পাচ্ছি না। আলোচনার টেবিলে বসে তো চোখে চোখ রাখতে হবে, কিন্তু আমি আপনার সাথে কথাই বলছি না, আমি মুখ ফিরিয়ে নিচ্ছি, তাহলে চোখে চোখ রেখে কথা বলা হবে কিভাবে? চোখে চোখ রেখে কথা বলার এই যে বাক্যটি, এখানেই ভুল আছে। আপনি তো কোনো শত্রুতা করতে যাচ্ছেন না, মুষ্টিযুদ্ধও যাচ্ছেন না, প্রতিদ্বন্দ্বিতাও করছেন না। আপনি কথা বলবেন হাতে হাত রেখে, ঘাড়ে হাত রেখে, কারণ আপনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চান। আপনি কথা বলবেন এমন একটা শারীরিক ভঙ্গিমায়, যে ভঙ্গিমাটা বন্ধুত্বপূর্ণ। আপনি শেক হ্যান্ডস করে কথা বলবেন, আপনি আই টু আই কথা বলবেন। আই টু আই কথা বলে কে? প্রতিদ্বন্দ্বীরা বলে। আই টু আই কথা বলে প্রতিযোগীরা। আই টু আই কথা বলে আপনি দেখবেন মোহাম্মদ আলী আর জো ফ্রেজিয়ার, তাই না? এটা তো কূটনীতির ভাষা না, চোখে চোখ রেখে কথা বলতে হবে। আপনি সবার সাথে চোখে চোখ রেখে গিয়ে কথা বলবেন? যান না, ট্রাম্পের সাথে একটু চোখে চোখ রাখেন দেখি, গু বের হয়ে যাবে। তাহলে বিএনপি সরকার সম্বন্ধে আপনার তাহলে কি মানে বক্তব্যটা কি হবে? তারা কি বিশেষ কোনো গোষ্ঠীকে খুশি রাখতে গিয়েই তারা তাদের সক্রিয়তা হারিয়ে ফেলবে? বিএনপি চেষ্টা করছে, কিন্তু বিএনপি এমন একটা দল, বিএনপি খুবই ইনক্লুসিভ। বিএনপিতে বহু মত ও পথের লোকেরা আছে। ফলে বিএনপি কে সবচেয়ে বড় যে সমস্যাটা ফেস করতে হয় আমার বিশ্লেষণে, সেটা হচ্ছে বিএনপির যে কোনো সিদ্ধান্ত তারা নিজেদের মধ্যে অনেক তর্কাতর্কি হয়, এবং যে কারণে একটা ভালো সিদ্ধান্ত অনেক সময় ডিলেড হয়ে যায়, দেরি হয়ে যায়। তাদের ভিতরে বিভিন্ন সিম্প্যাথাইজাররা আছে, তাদের ভিতরে এমন লোকেরা আছে যারা জামাতকেও ভালোবাসে। ফলে আপনি দেখেন জামাত বিএনপি কে বলে এইটা না করে আপনি ইন্ডিয়া যেতে পারবেন না। জামাতের এনসিপিটা বলার কে? সরকার চালায় বিএনপি। ইন্ডিয়া যাবে না, বার্মা যাবে, থাইল্যান্ড যাবে না, হংকং যাবে, এটা ডিসাইড করবে বিরোধী দল। তারা তো কিন্তু তারা এমন প্রভাব বিষয়ে কথা বলে যে তাদের অনুমতি নিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে কোনো না কোনো দেশে যেতে হবে। তাদেরকে খুশি না করে যেতে পারবে না কোথাও। নাহিদ ইসলামের নাই দেশ, সে জমিদার, নাই জমি সে জমিদার, মানে নাই পাতা সে বৃক্ষ। নিজের নাই 6টা আসন, জামাতের কোলে বসে আসন পেয়েছে। নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীকে বলে এই শর্ত পূরণ না করলে আপনি কোথাও যেতে পারবেন না। এখন তারই তারা বরং তো অনুমতি নেওয়া দরকার, যে সে সকালবেলা উঠা কি বলবে আর কি বলবে না। সে জামাতের অনুমতি নিয়ে চলে, আর সে কিনা আহ, প্রধানমন্ত্রীকে বলে যে আপনি এই কাজ না করলে আপনি ভারত যেতে পারবেন না। এখন তারা তো হুঙ্কার ছাড়বে, তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, কিন্তু সরকারের কাজটা কি? সরকারের কাজ হচ্ছে সকল এই ধরনের উস্কানি কিংবা সকল ধরনের প্রভাব বিস্তারের চেষ্টাকে ভালো করে সুচিন্তিত ভাবে চিন্তা করে কোনটা দরকার এবং কোনটা দরকার না সেটা ঠিক করা, এবং মানুষের জন্য যা প্রয়োজন সেটা করা। কারণ তাদের থিওরি তারা দিয়েছেন, তাদের থিম তারা দিয়েছেন সবার আগে বাংলাদেশ। সবার আগে যদি বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশের স্বার্থ যেখানে সেখানে সরকারকে যেতে হবে, সরকার সেটা করবেন। আর ইউনূসের জঞ্জাল পরিষ্কার করবেন, আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করবেন, এটা তো মানুষের একটা আশা আকাঙ্ক্ষা। কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে যে ধরনের শক্তিশালী সিদ্ধান্ত নেওয়া দরকার, সেইটা ক্ষেত্র বিশেষে পরিলক্ষিত হচ্ছে না। বিএনপির যে 31 দফা, সে 31 দফাতেও উল্লেখ রয়েছে এবং নির্বাচনী প্রতিশ্রুতিও যেটি উল্লেখ রয়েছে যে প্রশাসনের সব জায়গায় মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম যে আওয়ামী লীগ যা করে গিয়েছিল, বরঞ্চ তার সেই সব জায়গা থেকে কোনো কোনো ক্ষেত্রে আরো আরো বেড়ে গেল অনিয়মের মাত্রাগুলো এবং ক্ষমতার অপব্যবহার গুলো। যেভাবে জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, যেভাবে বিভিন্ন সংস্থার প্রশাসক দেওয়া হচ্ছে দলীয় লোকদেরকে, এই জায়গা থেকে আপনি কি বলবেন? মানে তাহলে আমরা আওয়ামী লীগ আওয়ামী নিয়ে লীগের যে চেয়ে সারা পারেনি। বছর কথা বলছি। আওয়ামী লীগের চেয়ে কুকীর্তি করা, মানে আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুব কঠিন। কারণ আওয়ামী লীগ একদিকে কুকীর্তি করেছে, আবার আমি এক 15 জায়গায় বছরের ইঙ্গিত বেশি করছি। সময় ধরে করেছে। মানে 15 বছর ধরে নিয়মিত কুকীর্তি করেছে। আওয়ামী লীগের চেয়ে বেশি কুকীর্তি করা খুবই কঠিন। কিন্তু ডক্টর আওয়ামী ইউনূস কিন্তু লীগকে 1.5 সিম্প্যাথি বছরের মধ্যে দেখানোর কোনো আওয়ামী লীগের সুযোগ অনেক নাই। কিছু ছাড়িয়ে গিয়েছিল। ডক্টর ইউনূস কিন্তু 1.5 বছরের শাসনে অনেক কিছু ছাড়িয়ে গিয়েছিল। মানুষের ডক্টর মধ্যে ইউনূসের আতঙ্ক, সাথে আপনি, মহৎ হ্যাঁ, নীতি। ডক্টর ইউনূসের সাথে আপনি তুলনা করতে পারেন, কিন্তু দলীয়করণের কথা যদি আপনি বলেন, দলীয়করণ
হতে পারে, কিন্তু বহু দলে মেধাবী লোক আছেন, তো দলের মেধাবীদেরকে দিলে তো আর কোনো অসুবিধা ছিল না। কিন্তু মেধার ক্রাইটেরিয়া কি, কোন যোগ্যতা এবং মেধা আপনি মেধা হিসেবে বিবেচনা করছেন, এটার উপর নির্ভর করে মেধার শাসন হবে কি হবে না। এখন আপনি যদি মেধার সঙ্গে দলের সম্পর্কের যুক্ত করেন, যে দলেও থাকতে হবে মেধাবীও হতে হবে, তাহলে আপনি অধিকাংশ মেধা হারাবেন। অধিকাংশ মেধাবী লোকের কোনো দল থাকে না, তারা যে কোনো সময় যে কোনো কিছুই যেটা মেধা সেটা দিয়ে বিবেচনা করেন। এখন মুশকিল যেটা হয়েছে যে আহ অধিকাংশ ক্ষেত্রে দলের সংশ্লিষ্টতা বেশি প্রাধান্য পাচ্ছে মেধার চাইতে, এবং এটা যদি হয় তাহলে দিনের শেষে জনগণ সাফার করে, আর তারপরে সাফার করে দল নিজেই। কেননা দল তার যে ডেলিভারেবল সেটা দিতে পারে না বা দেরি হয়, এবং সেই কারণে জনগণের সাথে সম্পর্ক খারাপ হয়। অতএব মেধাভিত্তিক শাসন এটা যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে অনেক ক্ষেত্রে দলের সঙ্গে একটা আহ বচসা কিংবা দলের সঙ্গে একটা তর্কের সৃষ্টি হতে পারে। এই জায়গাটা বিএনপি নেতৃবৃন্দ কিভাবে হ্যান্ডেল করেন এটা দেখার বিষয়। না, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আমার শেষ প্রশ্ন, যে তাহলে আওয়ামী লীগের প্রতি যে এত অভিযোগ আমাদের, যারা ফ্যাসিবাদী হিসেবে আখ্যা দিচ্ছেন নানান কারণে, তো সেই নানান কারণের মধ্যে তো এটি একটি বিষয় যে দলীয়করণ, সর্বত্র দলীয়করণ ঘটেছিল। তা এখনো তো সে সর্বত্র দলীয়করণ, তো পার্থক্যটা কি হচ্ছে? এখনো দলীয়করণ আসছে, যে এটা হচ্ছে ধারাবাহিকতা। আমি আপনাকে এই উদাহরণটা আগেও একবার দিয়েছি, আওয়ামী লীগ এগুলা শিখিয়েছে। আওয়ামী লীগ হচ্ছে টিউটর অফ দ্য নেশন। যত ধরনের খারাপ জিনিস আসছে এগুলা তারা শিখিয়েছেন, হাতে কলমে করেছেন, প্রমাণ দিয়েছেন, এবং এগুলা করে যে বেনিফিট হয় সেটা দেখিয়ে গিয়েছেন। এগুলা করলে তো বেনিফিট হয়, লাখ লাখ কোটি কোটি টাকা আয় করা যায়, যে কোনো সময় দেশ থেকে শত কোটি টাকা ব্যয় করে পালিয়ে যাওয়া যায়, সেখানে গিয়ে রাজার হালে থাকা যায়। এই ধারাবাহিকতাকে বন্ধ করার জন্য যত ড্রাস্টিক অ্যাকশন নেওয়া দরকার, সেই অ্যাকশনের জায়গাতে কেউই যেতে পারছে না। এটা যেতে পারতো একমাত্র ইউনূস, কারণ ইউনূসের কোনো দলের প্রতি তার লয়ালটি বা তার দলের প্রতি তার কোনো দায় ছিল না, তার তো দল নাই। তো উনি তৈরি করতে পারতেন মেধাবীদের দল। উনি কি তৈরি করলেন? উনি তৈরি করলেন সার্জিসার হাসনাতদের দল, উনি তৈরি করলেন নাহিদ ইসলামের দল, উনি তৈরি করলেন প্রেস উইং এর কতগুলি মিথ্যাবাদীর দল, উনি তৈরি করলেন ইউনুস সেন্টার থেকে নিয়ে এসে লোকজন দিয়ে একটা দল, উনি তৈরি করলেন ওনার উপদেষ্টাদের দল যারা কিনা নানান রকম উল্টাপাল্টা কাজ করে এবং কথাবার্তা বলে, এবং উনি তৈরি করলেন নিজের একটা দল, যে দল সারাদিন তাকে তোষামোদী করে। তো এই কাজটা তো উনি করতে পারতেন, আপনি সেটা তো উনি করেন নাই। আর এখন বিএনপি যে লেগেসি বহন করছে, এই লেগেসি তো ব্যুরোক্রেসির লেগেসি। এই ব্যুরোক্রেসির মধ্যে লোক আছে ভিন্ন মতের, এই বিচার ব্যবস্থার লোক আছে ভিন্ন মতের, এবং যদি তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সফল করতে চায় বা রাজনৈতিক প্রতিশ্রুতি সেটা করতে গেলে তারা মেধাবী খুঁজছেন। কিন্তু 17 বছরে তো আওয়ামী লীগ কোনো মেধাবীকে নিয়োগ দেওয়া যায় নাই। কিন্তু যে দলীয়করণের কথা বলা হচ্ছে, যে দুর্নীতির কথা বলা হচ্ছে, এগুলো কিছু আওয়ামী লীগ শিখিয়ে গিয়েছে? এর আগে কখনো দলীয়করণ ছিল না, দুর্নীতি ছিল না, ধারাবাহিকতা ছিল, কি একবারে? ছিল। হ্যাঁ। সবচেয়ে কম দলীয়করণ কে করেছিল জানেন? এটা বললে আপনি দুঃখ পাবেন। সবচেয়ে কম দলীয়করণ করেছিল এরশাদ। না, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটা সত্য কথা, যাকে আমরা স্বৈরাচার বলি। হ্যাঁ, হ্যাঁ, যেটা সত্য সেটা তো বলতে হবে। আমি তো হ্যাঁ, হ্যাঁ। এরশাদকে পছন্দ করি নাই, আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা গণতন্ত্র চেয়েছি, আমরা ভেবেছিলাম ওই কমটাই অনেক বেশি, সেটা ভেবে আমরা ভেবেছিলাম গণতন্ত্র আসবে। তো প্রথম প্রতিশ্রুতি কি ভঙ্গ হলো? কোন গণতান্ত্রিক সরকার রেডিও টিভিকে স্বায়ত্তশাসন দিল না, গণমাধ্যমকে স্বাধীনতা দিল না, অথচ 3 জোটের রূপরেখার মধ্যে ছিল যে গণমাধ্যম স্বাধীন হবে। আমি যখন গণমাধ্যমে কাজ করতে আসি, আমার নিশ্চিত ক্যারিয়ারকে দূরে ঠেলে কেন এসেছিলাম? কারণ আমি বিশ্বাস করতাম যে গণমাধ্যম স্বাধীন হবে এবং সেই স্বাধীন গণমাধ্যমে আমরা কাজ করতে পারবো। সেই গণমাধ্যমের দেখা আমি আমার এই পরিণত বয়সে এসে তো পেলাম না। তো এই প্রতিশ্রুতি ভঙ্গ কে করেছিল? এই রাজনৈতিক নেতৃবৃন্দরাই করেছিল। আর এই গত এই এরশাদের পতনের পরে সবচেয়ে বেশি সময় দেশ শাসন করেছে কোন দল? তো এটার দায় নিতে হবে না আওয়ামী লীগকে? আওয়ামী লীগ 15 বছরে যেই অপকর্ম করেছে, যে দলীয়করণ করেছে, যে সে দুর্নীতি অপকর্ম করেছে, দূর এটা করতে, অনস্বীকার্য। সে অপকর্ম তো হ্যাঁ। রাতারাতি দূর হবে না, এবং আমি সেটার উত্তর দিয়েছি পান্না আপনাকে, যে এটা দূর করার ক্ষেত্রে যে বাধাগুলি, সেই বাধাগুলি কোথায়? সে বাধাগুলি আওয়ামী লীগ তৈরি করে রেখে গিয়েছে। এই দুর্নীতির রাজত্ব থেকে দেশকে নীতির রাজত্বে নিয়ে আসার জন্য যা করা দরকার সেটা আওয়ামী লীগই করে রেখে দিয়েছে। আওয়ামী লীগ যখন অভিযোগ করে যে সার্জিস হাসনাত সহ বহু লোক গুপ্ত ছিল এবং তারা এই গুপ্ত থেকে অনেক অত্যাচার করেছে, তো এই অত্যাচারকে অ্যালাউ করেছিল কে? আওয়ামী লীগই তো করেছিল। এই লোকগুলিকে গুপ্ত থেকে গুপ্ত অবস্থায় অত্যাচার শিখানো কে করেছিল? এখন এরা বের হয়ে এসে আওয়ামী লীগের উপরই তাদের শিক্ষা কাজে লাগাচ্ছে, বাপের বাসায় কামড় দিচ্ছে। তো তাতে কি? এই কামড়ানো কে শিখিয়েছিল? তো এটার দায় নিতে হবে না? এখন আপনি যদি বলেন এটাই কি চলবে, এই চালানোর ব্যবস্থা তো করে গিয়েছেন।
না, কিন্তু আমি একটা এক্সাম্পল দিই যে আমার সন্তান খারাপ, আমার সন্তান এলাকায় নানান ধরনের অপকর্ম করছে, কিন্তু আপনার সন্তান যখন এইসব অপকর্মে জড়িয়ে যাবে, তখন কি এই আমার সন্তানের উপরেই দোষ দিবেন? আপনার সন্তানের কোনো দোষ হ্যাঁ, থাকবে না? হ্যাঁ, কারণ হামের জীবাণুই তো দোষ, নাকি যে হামে আক্রান্ত হইলো তার দোষ? হামের জীবাণু আপনি প্রডিউস করেছেন, অথবা আপনি দোষ নিবেন। আমার বাচ্চা আক্রান্ত হচ্ছে, আমি তারা বাঁচানোর জন্য কি করবো জানেন? আপনার বাচ্চার সাথে মিশতে দিব না। তাতে করে তো আপনার বাচ্চা ভালোই যাচ্ছে না। তো ঘটনাটা তো এটাই ঘটেছে। হামের জীবাণু তো আমি না, হামের জীবাণু হচ্ছে উনি। তো উনি হামের জীবাণু ছড়িয়ে রেখে যদি যান, তাহলে কি ঘটনাটা ঘটতে পারে? তো এই দুর্নীতির জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দুঃশাসনের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন, দলীয়করণের জীবাণু ছড়িয়ে রেখে গিয়েছেন। আমি একটা উদাহরণ দেই। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নামে তাদের একটা পরিষদ ছিল। সেই পরিষদের কোনো নির্বাচন হতো না। উনি নিজে সিলেক্ট করতেন কে হবে নেতা, কে হবে উপনেতা। এই নেতা উপনেতাদেরকে উনি সিলেক্ট করতেন। এদের অতীত রেকর্ড হচ্ছে ডাইল। এটা অর্বাচীনের মতো অপরিপক্কতার একটা নমুনা হবে, এবং এতে বাংলাদেশের ক্ষতি হতে পারে। বহু আপনার লং রান বাংলাদেশের অনেক অনেক ক্ষতি হতে পারে, কারণ ভারত একটা প্রতিবেশী রাষ্ট্র এবং বিভিন্ন ভাবে বর্তমানে পৃথিবীর সব দেশই পরনির্ভরশীল, একে অপরের প্রতি নির্ভরশীল, ইন্টার কানেক্টেড হাইলি। আর বিশেষ করে ভারতের সাথে ভারত আমাদের দ্বিতীয় বৃহত্তম আপনার এই বাণিজ্য বন্ধু। এইসব রাজনৈতিক যেগুলো বাদ দিলে অর্থনৈতিক যদি দেখেন, আমার কত লক্ষ লক্ষ আমার লোক ভারতে তারা ট্রিটমেন্টের জন্য যায়, সস্তায় ট্রিটমেন্টটা পায় এবং ভালো ট্রিটমেন্ট পায়। যাই হোক, আমি যেটা বলছিলাম যে একটি ইস্যুর উপরে এই ধরনের কড়া আপনার অবস্থান মনে হচ্ছে যে এটা হয়তো বাংলাদেশের যারা সরকারে আছেন তাদের পক্ষ থেকে আসেনি, অন্য কেউ তাদের পরামর্শ দিয়েছে। সম্প্রতিকালে আমরা দেখেছি যে আপনার এই বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা আপনার নাহিদ সাহেব এনসিপির লোকের সাথে খুব সাক্ষাৎ করছেন, এবং এনসিপির নেতা নাহিদ সাহেব বলেছিলেন যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আহ, আপনার তারিক রহমানের ভারত যাওয়ার ঠিক হবে না। তারই প্রতিফলন দেখছে। এবং এইটা কি কারণে হচ্ছে? একটি কারণ হতে পারে যে কেউ কেউ মনে করেন যে এনসিপি কিংবা জামাত তারা তারিক জিয়া সরকারকে সরকারে চায় না। তারা চায় দেশে একটা বিশৃঙ্খলা হোক, বাংলাদেশের অবস্থা আরো খারাপ। ইতিমধ্যেই ব্যাংকিং সেক্টর তো গুল্লায় গেছে, আপনার জ্বালানি নাই, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে। তো এই অবস্থায় তারা মনে করে ভারতের সাথে যদি একটা বন্দর বাঁধিয়ে দেওয়া যায়, তাহলে এই সরকারের বোধ ডোমেস্টিক্যালি এমন ইন্টারন্যাশনালি অসুবিধায় পড়বে, তখন এদের বিদায় হতো ত্বরান্বিত হবে। এবং সেই জন্যই তারা হয়তো তারিক জিয়াকে সুপারিশ দিচ্ছে যে আপনি ওখানে যেয়েন না, এর উপরে আপনি শক্ত। আর ওদের বন্ধু যারা বিদেশি, তারা হয়তো ওদের বলছে যে দেখো, তোমরা একটা স্ট্রং স্ট্যান্ড নিলে আপনার এই ঝামেলাটা বাড়ানো যাবে, তখন তোমাদের একটা সুযোগ হবে। এটা একটা দিক। আর আরেকটি হচ্ছে যে ব্রিক্স সম্মেলনে ভারত দাওয়াত দিয়েছে। ব্রিক্সটা আমেরিকা পছন্দ করে না, এটা ব্রিক্সটা আমেরিকার ডলার বিরোধী। সুতরাং খলিল সাহেব হয়তো চাচ্ছেন যে এই সুযোগ আমেরিকাকে খুশি করা, আমি ব্রিক্স সম্মেলনে যাব না, কিন্তু অন্য একটা ছুতা ধরে আমি গেলাম না। আর আমেরিকা আমি বলতে পারবো আমি তোমাদের সাথে আছি, দেখো আমি ব্রিক্সে যাই নাই, তারা আমাকে দাওয়াত দিয়েছিল, আমি যাই নাই। তাহলে আমেরিকা হয়তো ওনাদের প্রতি আরো অনুকম্পা প্রকাশ করবে। আহ, কিন্তু এই যেগুলো ওনারা চিন্তা ভাবনা করছেন, মনে হচ্ছে যে এটা অনেকটা, কারণ আমাদের তো থাকতে হবে প্রতিবেশী নিয়ে। আমাদের সময়ের সম্পর্কটা ছিল যে আমরা সবার সাথে বন্ধুত্ব, বিশেষ করে প্রতিবেশীর সাথে একটা অগ্রাধিকারমূলক সম্পর্ক, সুসম্পর্ক। কারণ আমরা দেখেছি ইতিহাসের বিভিন্ন দেশের পর্যালোচনা করে, যে সমস্ত দেশ আপনার প্রতিবেশীর সাথে হিংসা বিদ্বেষ ঝগড়া যাইতে ব্যস্ত থাকে, তাদের কোনো উন্নয়ন হয় না। আর আমাদের লক্ষ্য ছিল মানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন। আমরা এই জন্য প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখার জন্য চেষ্টা করেছি। অনেক সময় আপনার মিডিয়ায় কিন্তু বানোয়াট কথা বলা হয়, যেমন ভারতকে বাংলাদেশ বিক্রি করে বাংলাদেশ সব দিয়েছে। আমি সরকারে থাকা অবস্থায় যে কয়েকটা এগ্রিমেন্ট আমরা করেছি,
একটি হচ্ছে পানি চুক্তি, আপনার আমি বলি সমুদ্র সীমা, 1,18,000 বর্গ কিলোমিটার আমরা জমি সমুদ্রে পেয়েছি। হ্যাঁ, কোনো যুদ্ধ করে না, দুথালির মাধ্যমে আর আপনার আইনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে। এটা বড় বিজয়, এটা বড় বিজয়। হ্যাঁ, আমরা কি করেছি, বর্ডারটাকে এই 74 বছর পুরনো সমস্যা, আর আমরা সবগুলো যতগুলো এনক্লেভ নিয়ে এসেছি, আমরাই বেশি পেয়েছি জমি। তা আমরা যেগুলো ট্রিটমেন্ট করেছি, হ্যাঁ, আমাদের সময় ভারত অনেক জায়গায় চেয়েছে, আপনার ট্রানজিট চেয়েছে, বিনা পয়সা আমরা দেইনি, পোর্ট চেয়েছে, বিনা পয়সা আমরা দেইনি। তারা দাবি করেছে তোমরা নেপাল এবং ভুটানকে পয়সা ছাড়া দিচ্ছ, আমাদের দাও না কেন? আমরা বলছি না, নেপাল ভুটান তো ল্যান্ডলক কান্ট্রি, তোমরা পয়সাওয়ালা। হ্যাঁ, তারা চাইছিল আমাদের উপরে দিয়ে তাদের নর্থ ইস্ট রিজিয়নে ইলেকট্রিসিটি পাঠানোর, মানে নর্থ ইস্ট থেকে ইলেকট্রিসিটিটা আনবে মেইনল্যান্ডে। আমরা বলছি হ্যাঁ, আমরা রাজি আছি, কিন্তু আমাদের কিন্তু এর জন্য দিতে হবে। আপনার 4,000 মেগাওয়াট তোমরা যদি পাস করো, এর মধ্যে 1,000 আমাদেরকে দিতে হবে। তো আমরা দেন দরবার অনেক করেছি, ইন্ডিয়া অনেক সময় এগুলো পছন্দ করে নাই, কিন্তু উই মেনটেইনড এ ব্যালেন্স ফরেন পলিসি। কিন্তু বর্তমানে যে অবস্থা হচ্ছে, এটা মনে হচ্ছে বাল্য খেলা, ছেলে খেলা, যে আমি রাগ করে আমি এটা করব না, তুমি এটা না দিলে আমি এটা করব না, ফেলে দেব। এইটা দিয়ে তো কূটনীতি হয় না। এইটাতে দিয়ে আপনার একার রাগটা দেখাতে পারেন, দেশের মঙ্গল হয় না। আমার মনে হয় যে এই একটা ইস্যুতে শেখ হাসিনার প্রত্যাপন্ন নিয়ে যে ওনারা ঘু ধরেছেন, এইটা বাংলাদেশের মঙ্গল আনবে বলে আমার ভয় হয়। আর ভারতের জন্য আপনাকে, আপনার শেখ হাসিনা বিদায় দেওয়া ইজ নট ইজি, কারণ তাদের আশ্রয় দিয়েছে আপনাদের রিকোয়েস্টে, এবং সেইখানে যাদের তারা আশ্রয় দেয়, দে অনার দেয়ার কমিটমেন্ট, এবং তাদের একটা শাসনতান্ত্রিক বাধ্যবাধকতা আছে। তারা একটা গণতান্ত্রিক দেশ, আপনি যা চাইলেন করবেন, ওইটা তো ভারতের পক্ষে, ভারতের সরকারের পক্ষে আপনার অত সহজ না। সুতরাং চাইলে যে হয়ে যাবে এমন না। হ্যাঁ, আর এই যে আপনার চুক্তির কথা বলছেন, সেই চুক্তিতে ক্রিমিনালদের কি করার জন্য রেপাট্রিয়েশনের কথা, নট এ পলিটিক্যাল লিডার। আর ক্যাঙ্গারু কোর্টের রায়ে সেইটা দে হ্যাভ টু ডিসকাস, যে এটা ক্যাঙ্গারু কোর্টের রায় না একটা স্বচ্ছ রায়, এগুলো নির্ধারণ হয়। সো ইটস নট দ্যাট ইজি, যা আমি বললাম পাঠায় দাও, তোমরা পাঠালে আমরা যাব না। না গেলে কার কত ক্ষতি হবে সেটা হয়তো আপনার পরবর্তীতে দেখবেন, এবং আমার মনে হয় কিন্তু ব্যক্তিগতভাবে কিন্তু আমি বাংলাদেশের আপনার ক্ষতি কাছে হবে। আমি আমি আপনার কাছে, আপনি খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলেছেন, যে আপনার সন্দেহ হয় যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতা এনসিপির সঙ্গে যেসব রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি করছেন, তারা হয়তো আশা দিয়েছেন তারেক জিয়ার সরকার পড়ে গেলে তাদের একটা সম্ভাবনা তৈরি হবে। মানে আরেকটু যদি খোলাসা করে বলতেন, মানে তারা কারা, এবং আমার প্রশ্ন হচ্ছে বিএনপি সরকারের কি লাভ হচ্ছে? মানে প্রধানমন্ত্রী তারেক রহমান বুঝতে পারছেন না যে শুধু শুধু এই যে আপনি যে বলছেন, মানে আসলেই তো খুব ছেলে মানুষই ঝগড়া, এটা না হলে যাব না, ওটা না হলে যাব না, বারবার বলা হচ্ছে খুব সম্মান দেব তবু যাব না, মানে একটা এই যে মানে চলছে, এটা তো মানে এটা আসলে কোন পররাষ্ট্রনীতি, কোন কূটনীতি কেন করছে বিএনপি সরকার, কেন না, এটা ভারতের সঙ্গে এভাবে পররাষ্ট্রনীতিতে আসে কারণ না। আপনি নিশ্চয়ই দেখেছেন যে নরেন্দ্র মোদী সরকার তো ভীষণ আবেগ দেখাচ্ছিল তারেক রহমান দেশে ফেরার পর, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর। দেখেন, এইটা কূটনীতিতে আসে না। এইটা আপনার ধরুন, আমাদের যখন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আপনার খলিল সাহেব, ওনার কিছু লসের কোনো কারণ নাই। কারণ যদি বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্ক খারাপ হয়, উনি তো আমেরিকায় থাকেন, সুতরাং উনি হি ক্যান লিভ রাইট ওয়ে, এবং বাহবা নিতে পারেন যে আমি বড় কঠিন অবস্থা দিয়েছি ভারতকে। কিছু উগ্রবাদী লোক আছে, তারা ওনাকে বাহবা দিবে। সো হি ডোন্ট হ্যাভ টু লুজ হবে শুধু তারিক জিয়ার, তারিক রহমানের এবং বিএনপির। সুতরাং আমার মনে হয় বিএনপিতে যথেষ্ট পরিপক্ক লোক আছেন, তারা এটা বিবেচনা করবে যে এই ধরনের একটা ইস্যু নিয়ে আপনার ঝগড়াঝাটি করা কি অত সমীচীন। আমার ধারণা যে বিএনপির কিছু কিছু নেতৃত্ব তারা পরিপক্ক, দে উড রিথিঙ্ক অ্যাবাউট ইট। আর ভারত যে অবস্থান নিয়েছে, এত সবের মধ্যে ভারত কিন্তু
আপনার তার অবস্থানই রয়েছে এবং কোনো ধরনের উচ্ছ্বাস দেখাচ্ছে না। এই পুরনো কথাই বলছে যে আমরা এটা আইনের মাধ্যমে দেখব, এবং তাদের কিন্তু আপনার বলি খুব ক্যাজুয়ালি, খুব এমন ভাবে বলছে, এটা একটা অসুবিধাজনক সব, কারণ রাগটাগ নাই। তার মানে হচ্ছে যে তারা দে হ্যাভ টেকেন ইট সিরিয়াসলি, এবং আমার মনে হয় এতে আমরা বাংলাদেশেরই ক্ষতি হচ্ছে, ইন দ্য জনগণের ক্ষতি হবে। আপনার এই কদিন আগেই কিসের মরিচের দাম 400 টাকা হয়, ইন্ডিয়ার থেকে আনার পরে পরে 40 টাকায় চলে আসে। এগুলো তো সমস্যা আছে। আমার ডিজেলের সমস্যা, আমরা ডিজেল তাদের থেকে আনি, গ্যাস আনি, আমরা এই হসপিটাল চলে, সেইখানে আমরা এই যে অক্সিজেন আনি তাদের থেকে। উই আর হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো এই অবস্থা আই এম ওয়ারিড। আর আপনার একবার মনে আছে যে ইরাকের সাদ্দাম হোসেনকে আপনার বলা হয় যে আমেরিকান রাষ্ট্রদূত উপদেশ দিয়েছিল যে আপনি কুয়েতটা দখল করে ফেলেন, আমরা আপনাকে সাপোর্ট দেব। আর সাদ্দাম সাহেব সেই খুশি করে গিয়ে এক রাতে কুয়েত দখল করে ফেললেন। আর দখল করার পরে ওনার 12টা বাজলো, সাদ্দাম ডাউন। তো এইখানেও কি এই ধরনের কিছু হচ্ছে যে যান আপনি ঝগড়া লাগান, আমরা আপনাকে সাহায্য করব, পরে তারা হাততালি দিবে? আমার এর জন্য ভয় হয়, এটা আমার ভয় হয়। অনেক সময় এই দুতালিতে আপনাকে সাহায্যের জন্য পরামর্শ দেওয়া হয়, অনেক সময় আপনাকে অসুবিধায় ফেলার জন্য পরামর্শ দেওয়া হয়। আমার মনে হয় তারেক রহমান শুড থিঙ্ক টুয়াইস এই ধরনের বাল্য খেলার মতো স্ট্যান্ড পজিশন নিতে গেলে। মানে হি শুড রিথিঙ্ক অ্যাবাউট ইট, এটা আমার ধারণা। হ্যাঁ, আপনি বারবারই ওই জায়গাটায় নিচ্ছে যে দুতিয়ালি করতে গিয়ে কোনো কোনো রাষ্ট্রদূত বা কোনো কোনো রাষ্ট্র ভুলভাল বুদ্ধি দিচ্ছে কিনা, মানে সেটা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, মানে আমার মনে পড়ছে না, এটা এনসিপির সময় সময় পরিবর্তন হয়, সময় সময় আবার আবার দেখেন সার্জিও বোর এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে ঢাকায় দেখা করবেন, তা জানার আগে তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানও দীনেশ ত্রিবেদীকে দেখা দিচ্ছিলেন না, আর প্রধানমন্ত্রী তারেক রহমানও 2 মাস পেরিয়ে গিয়েছিল ভারতের রাষ্ট্রদূতকে দেখা দেন নাই। তাহলে আসলে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কার সাথে খেলছে? মানে প্রধান উদ্দেশ্য তারেক রহমান সরকারকে বিপদে ফেলা? সম্প্রতি আমার মনে হচ্ছে যে আমাদের এবং ভারতের এই যে সম্পর্কের মধ্যে অনেক নাটকীয় জিনিস আমি দেখছি। আমি বলছি এগুলো নাটক। আপনার আমেরিকার স্পেশাল এনভয় ঢাকায় আসলেন স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের সাথে আলোচনার জন্য, এসে তিনি ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সময় কাটালেন। আর আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ওনার জন্য কালচারাল প্রোগ্রাম করলো, ডিনারের আয়োজন করলো, সবগুলো বাদ দিল। এইটা একটা মানে আনথিঙ্কেবল, এবং এইটা একটা নাটকের মতো মনে হলো। হ্যাঁ, আর এখনো যেটা হচ্ছে ওই নাটক মনে হচ্ছে। তার ফলে এই নাটকীয় কি অবস্থা হয়, একজনের স্ক্রিপ্ট বসে বসে লিখতেছে, আর এর প্রেক্ষিতে বাকিরা এই প্লেয়ার্স আপনার খেলতেছেন। শেষ পর্যন্ত কি হয় জানি না, তবে আমার মনে হয় আমরা এখন আরো অনেক নাটক দেখার অপেক্ষা করব। আপনি হয়তো খুব খোলাসা করে নাটক বলতে চান না, কারণ আপনি মানে সরকারের শীর্ষ পর্যায়ে আন্তর্জাতিক কূটনীতিতেও আপনি মানে খুবই শীর্ষ পর্যায়েও কাজ করেছেন, কিন্তু মানে এই খেলাটাই কি এমন একটা জায়গায় মানে তারেক রহমান সরকারকে নিয়ে গেছে যে তারেক রহমান সত্যি ভাবছেন যে সবচেয়ে তার ঘনিষ্ঠ প্রতিবেশী, বড় প্রতিবেশীর সঙ্গে সম্পর্কটা উনি রাখবেন না, কিন্তু সেটা কি সরকারকে নড়বড়ে করে দেয় কিনা? মানে মানে আমরা তো এতদিন ধরে শুনেছি ভারত যাকে চায় সেই ক্ষমতায় থাকে বাংলাদেশে, তাহলে সেই জায়গা থেকে বাংলাদেশ সত্যি সেই আধিপত্যবাদ থেকে এমন মুক্তি পেল? কারণ মানে এই ন্যারেটিভটা থেকে শেষ পর্যন্ত 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের পর যে সরকার এলো সে সরকার বাংলাদেশকে মুক্ত করতে পারলো, এটারই নমুনা? নাকি তারেক রহমান সরকারকে আসলে এই বিবাদটা নড়বড়ে করে দেবে? আপনার তো নড়বড়ে তো করে দিচ্ছেই, তবে বর্তমান সরকারের আপনার পররাষ্ট্রনীতি আমি ঠিক টের পাই না, ভেরি হাইলি অ্যাম্বিগুয়াস। কারণ দেখেন, যদি ব্রিক্স সম্মেলনে না যেতে চান আমেরিকাকে খুশি করার জন্য, দ্যাটস এ ওয়ান ওয়ে, কারণ ওনারা আমেরিকাকে খুশি করতেছিল, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু একই সময়ে ওনার চায়নার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছেন। হ্যাঁ, সেইটা আবার এই আমেরিকাকে মানে এটা মিলে না। হ্যাঁ,
আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ হলে চাইনিজ খুশি হবে, তার থেকে জিনিসপত্র কিনতে পারবেন, হ্যাঁ, তো খুশি হবে সেইখানে চায়। আর বর্তমানে যে তারেক জিয়া সরকারটা মূলত তারা প্রো চাইনিজ, কিন্তু এখন হঠাৎ করে আমেরিকার তারা ভক্ত হয়েছেন, হয়তো স্বল্পকালীনের জন্য। আরেকটি জিনিস আমি বুঝি না, আরেক জিয়া যখন সরকারে আসলেন ভারত ওনাকে খুব প্যাম্পার করলো, হ্যাঁ, ওনার মায়ের মৃত্যুর পর, তারপর উনি আসার পর হাইয়েস্ট অনার দিয়েছে তারা। তারপরে তারেক জিয়ার এই অ্যাবাউট টানটা, এইটা একটা আপনার নাটকীয় অবস্থা। তো এইগুলো সবগুলো দেখে মনে হচ্ছে যে আমাদের পররাষ্ট্রের কোনো সেট ট্রান্সপারেন্ট পলিসি নাই। এক এক সময় এক একটা যেটা মনে হলো মন্দরে হলো সেইটা করছে। আমরা যখন ছিলাম আমাদের একটা পলিসি ছিল সবার সাথে বন্ধুত্ব এবং ব্যালেন্সড ফরেন পলিসি, প্রত্যেকের সাথে, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, আমেরিকা বলেন, সবার সাথে, মিডল ইস্ট কান্ট্রির সাথে। কিন্তু এখন ওইটা বুঝার বড় মুশকিল, ওনারা কি জিনিস চাচ্ছেন। আর দ্যার ইজ নো কনসিস্টেন্সি, দের ইজ নো কনসিস্টেন্সি। এটা হুজুগের মধ্যে চলছেন। এই হুজুগে সরকারের ক্ষতি হবে বেশি। যারা অপোজিশনে আছে, যারা ওনাদের নাচাচ্ছে, তাদের কিন্তু লাভ, তাদের কোনো ক্ষতি নেই। আর জনগণের অমঙ্গল, বাংলাদেশের জনগণ এই জন্য সাফার করবে বলে আমার ধারণা। মানে ওনারা তো চীনের সঙ্গে বন্ধুত্ব বাড়াচ্ছেন, রাশিয়ার রূপপুরে সেকেন্ড ফেজে রাশিয়াকে আনতে চাইছেন। তো রাশিয়া চীন তো বোধহয় ব্রিক্সে না গেলে সেটাকে খুবই মানে একটা মার্কিনপন্থী অবস্থান হিসাবে নেবেন, তো সেটাও তো একটা বেকায়দায় ফেলবে তারেক রহমান সরকারকে। কিন্তু আরেকটা জিনিস, মানে আমরা তো বরাবর, মানে আপনি আমাকে ঠিক করবেন আমি যদি ভুল বলি, মানে আমরা তো বরাবর পড়েছি জেনেছি যে বিশেষ করে মানে জিওপলিটিক্যালি খুবই স্ট্র্যাটেজিক্যালি খুবই ইম্পর্টেন্ট জায়গায় যেসব দেশ অবস্থান করে, ছোট দেশ, তারা সাধারণভাবে কোনো না কোনো ব্লকে নিজেদের একটা জায়গা করে নেয়। শেখ হাসিনা সরকার সেটা একরকম ভেঙেছিলেন। আপনারা ভারতের সঙ্গেও ব্যাপক বন্ধুত্ব রেখেছেন, চীনকে ইতিহাসের সবচেয়ে বেশি ব্যবসা দিয়েছেন, রাশিয়া আপনাদের ঘনিষ্ঠ ছিল। কিন্তু তারেক রহমান সরকারকে কোন জোটের মানে ইনফ্লুয়েন্সে মনে হচ্ছে? পাকিস্তান, তুরস্ক, ইরান, মানে কারা তাকে মানে ধরে রেখেছে, আষ্টে পৃষ্ঠে রেখেছে মনে হচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্র তো খুব সন্তুষ্ট মনে হচ্ছে না, আপনিও সন্দেহ করছেন মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে বিপদে ফেলতে চাইছে। অনেকেই সেই সন্দেহ করছেন, এমনকি সার্জিও গোরের এসে দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করা কিংবা খলিল সাহেবের ডিনারে না যাওয়াকেও মার্কিন যুক্তরাষ্ট্রের অসন্তোষ হিসেবে অনেকে দেখছেন। ওনারা আসলে কাদের সাথে আছেন? মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কাজ হাসিল হয়ে গেলেই তারা ওকে ফেলে দেয়। হ্যাঁ, তারা যা যা পাওয়ার সেগুলো মোটামুটি পেয়ে গেছে। সুতরাং তারা ওখানে এই কিসের নাম, তারা সোলজার নিয়েছে, ট্রেনিং হচ্ছে, যা যা কমান্ড এন্ড কাউন্সিল সেন্টার তৈরি করে ফেলবে, সেগুলো হয়ে গেলে তার আর কোনো দরকার নাই। তবে আপনি যেটা বললেন যে চায়নার সাথে ওনারা সুসম্পর্ক করতে চাচ্ছেন, কিন্তু চায়না সেই ধরনের এখনো সেই ধরনের আপনার ওয়েলকাম করে নাই। শেখ হাসিনার সময়ে চায়না, আপনার মনে আছে প্রেসিডেন্ট শি জিনপিং আসলেন বাংলাদেশে, প্রায় $37 বিলিয়ন একটা এগ্রিমেন্ট করলাম, এর মধ্যে 23 বিলিয়ন সরকারের এবং 13 বিলিয়ন হচ্ছে গিয়ে বেসরকারি খাতে। কিন্তু শেখ হাসিনা এত বড় অঙ্কের এই টাকার এগ্রিমেন্ট করেও চায়না থেকে টাকা নেন নাই। খুব সতর্কতার সাথে উনি সর্বমোট 5 বিলিয়ন টাকা নিয়েছেন, যেটা 1% অফ আওয়ার জিডিপি। যদিও পশ্চিমা দেশ এবং কিছু সুশীল সমাজ তখন বড় বড় গলায় বলছেন যে বাংলাদেশ বোধহয় চাইনিজ ডেট ট্রিপে পড়ে যাচ্ছে শ্রীলঙ্কার মতো। আমরা এটা খুব সজ্ঞান ছিলাম। আমাদের তখন মাত্র ফরেন ডেট ছিল মাত্র 16%, আর IMF এর মতে 57%-এর বেশি যদি আপনার কোনো দেশের প্রতি আপনার ঋণ থাকে তাহলে ডেট ট্র্যাপ হয়। এটা জেনে শুনে আমাদের পণ্ডিতরা এটা একটা প্রোপাগান্ডা শুরু করেন। শেখ হাসিনার সরকার অনেক টাকা চাইনিজ আনতে পারতো, আনে নাই, খুব সতর্কতাতে। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ডাইভার্সিফাইড ইনফ্লো অফ ইনভেস্টমেন্ট। আর চায়না অনেকগুলো কাজ আমরা দিয়েছি, চায়নার টাকা না, আমরা তাকে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দিয়েছি, যেহেতু তারা সস্তায় এই প্রজেক্টগুলো করতে পারে, ভালো এবং সস্তা, সেই জন্য। আর ধারণা করা হয়েছে ওটা বোধহয় চায়নাদের
চায়না, নো, চায়নার আমার পদ্মা শুধু আমার নিজের পয়সা, তারা আমার কন্ট্রাক্টর, আমরা নিয়োগ দিয়েছি তাদের এই কাজের জন্য। যাই হোক, তো কিন্তু বর্তমান সরকারের এই ধরনের কোন সেট প্রপোজাল আমি দেখছি না, একবার এদিকে একবার ওইদিকে। আর ইভেন এই যে টার্কির সাথে পাকিস্তানের সাথে খুব গভীর সম্পর্ক, আমরা টার্কির থেকে আমরা ড্রোন কিনেছি, আমরা মিসাইল কিনেছি, প্রায় $1 বিলিয়ন জিনিস কিনেছি, বাট আমরা উদ্দেশ্য হলো ডাইভার্সিফাই ওভার আপনার সোর্সেস অফ ওয়েপন। কারণ আগে খালেদা জিয়ার সরকারে, বিএনপি সরকারে মূলত চায়না থেকেই এই সামরিক অস্ত্র কিনতেন, আমরা সেইটাকে কমিয়ে দিই, কোথায় 78% না কত পার্সেন্ট ওনারা কিনতেন, আমরা ডাইভার্সিফাই করেছি। আমরা সেইখানে কিছু ইউরোপিয়ান থেকে কিনেছি, আমরা আপনার ব্রিটেন থেকে ওয়ারশিপ কেনার, আমরা আমেরিকার থেকে 25টা গানবোট কিনেছি আপনার। তা আমরা ওই ডাইভার্সিফাইড, তার ফলে 60% নিয়ে আসা হচ্ছিল, এখন নাকি আবার বেড়ে যাচ্ছে। আর পাকিস্তান থেকে আমরা নেই। ইন্ডিয়া আমাদের প্রায় $800 মিলিয়ন অনুদান দিয়ে রেখেছিল যে তোমরা এগুলো খরচ করো, আমরা খরচ করি না, আমরা খুব কেয়ারফুলি অল্প টাকা সেটা খরচ করেছি। সো ইফ ইউ লুক এট ইট, উই হ্যাভ এ ভেরি কনসিস্টেন্ট সিস্টেমেটিক, কারো ঘরে আমরা এক হতে চাই নাই, আমরা সবাইকে নিয়েই থাকতে চাই, কারণ আমরা হাইলি ইন্টারডিপেন্ডেন্ট। আমার সবার সাথে সুসম্পর্ক না থাকলে আমার গার্মেন্ট বিক্রি হবে না। আমার এই যে প্রতি বছর 21 লক্ষ ছেলে মেয়ে মার্কেটে আসে চাকরির জন্য, তাদের চাকরি বিদেশে, প্রায় 10 লক্ষ বিদেশে আমি চাকরি দেই, তাদের চাকরি হবে না। দেখেন, আমরা মিডল ইস্টে ইরানের সাথে টার্কির সাথে এক পক্ষে যাইনি, কারণ আমার প্রায় 40-42 লক্ষ আমার ছেলে মেয়ে মিডল ইস্টে কাজ করে, এরা মোটামুটি সৌদি ব্লকের মধ্যে। এরা যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়, যেমন ইউএ এখন আমাকে ভিসা দেয় না, বন্ধ করে দিয়ে, এরা অসন্তুষ্ট আর যদি শুরু করে আপনার ফেরত দিতে, আমি এই 42 লক্ষ ছেলে মেয়েকে কোথায় জব দেব দেশে? এইসব একাধিক জিনিস চিন্তা, আমাদের মূল লক্ষ্য ছিল দেশের মঙ্গল, জনগণের মঙ্গল। আর এখন যারা আসছেন মনে হয় যারা একটা কম্পিটিশনের মধ্যে আছেন, একটা বাহবা, এই দেশে কিছু উগ্রপন্থীর লোক আছে, ওদের খুশি করার জন্য বাহবা নেওয়ার চেষ্টা। এই যে প্রচেষ্টাগুলো হচ্ছে, অ্যাটেম্পগুলো হলো, এই যে সারা ইন্ডিয়ার সাথে সম্পর্ক একটা ইস্যুর উপর ওনারা দাঁড় করে দিচ্ছেন। আমাদের বহুপাক্ষিক সম্পর্ক ছিল, আমেরিকার সাথেও আমাদের বহুপাক্ষিক সম্পর্ক, আমরা মাল্টিপল এই নেগোসিয়েশন অ্যারেঞ্জমেন্টে বিশ্বাস করি। এনারা একটার মধ্যে যাওয়ার ফলে আমার মনে হয় এইটা দেশের জন্য মঙ্গলকর নয়, আর এইটাও অ্যাচিভ হবে বলে আমার সন্দেহ। শেষ পর্যন্ত হয়তো রাজনৈতিক একটা প্রশ্ন তো করতেই হয়, মানে আওয়ামী লীগের জন্য পরিস্থিতিটা মঙ্গলজনক হয়ে উঠছে। আপনি বলছেন যে তারেক রহমান সরকার বেকায়দায় পড়ছে, বেকায়দায় পড়বে, নড়বড়ে হচ্ছে, এবং তাতে বিরোধী দলের লাভ হবে। জাতীয় নাগরিক পার্টি, জামায়াত, এনসিপি এদের কথা তো বললেন, আওয়ামী লীগের লাভ হবে না? আওয়ামী লীগ ওই নড়বড়ে অবস্থায় দেশে ফিরতে পারবে? আর আপনারা কি এই ইঙ্গিত পাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহ পশ্চিমা চীন, রাশিয়া? চীনও তো নাকি বিনিয়োগ করে মানে নিরাপদ বোধ করছে না বাংলাদেশে বিনিয়োগ করতে, কারণ দেশের অবস্থা স্থিতিশীল নয়। সবাইকে আপনাদের ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের ফেরার সময় হয়েছে। দেশে যদি স্থিতিশীলতা না থাকে তাহলে কেউ বিনিয়োগ করবে না। আফগানিস্তানে কেউ বিনিয়োগ করে না, কারণ স্থিতিশীলতা নাই। বাংলাদেশে যে মৌলবাদী আগ্রাসন হচ্ছে, ভয় সবার। আগে সবাই বাংলাদেশে কেন ইনভেস্ট করেছে? স্থিতিশীল সরকার ছিল, আর একটা তারা জানে যখন রিটার্নটাও পাবে। আর এখন অস্থিতিশীল সরকার, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অস্থিতিশীলতা। দেখেন, এই তারিক সরকার, আগে ইউনূস সরকার অনেক আপনার বাটপাড়ি করেছেন, বলেছেন যে বহু লোক আসতেছে, এই ইনভেস্ট করছে, 1 পয়সার ইনভেস্টমেন্ট হয়নি। বিদেশি তো দূরের কথা, বাঙালিরাই যারা ইনভেস্টার তারাও ইনভেস্ট করছে, বরং তারা তাদের সম্পত্তি বিদেশে পাচার করছে। এই যে আপনার সুইস ব্যাংকে 41% প্রবৃত্তি হলো থেকে, আমাদের যেটা ইনভেস্টার তারা টাকাটা আস্তে আস্তে করে সরায় নিয়ে আসছে। আমি জানি কয়েকটা বড় বড় কোম্পানি তারা তাদের ব্যবসা বিদেশে নিয়ে চলে আসতেছে। হ্যাঁ, সুতরাং ইনভেস্টমেন্ট তো, দেশের অবস্থা খারাপ হচ্ছে। দেশের অবস্থা খুব খারাপ হলে সরকার চালাতে অলরেডি অকার্যকর সরকার হয়ে গেছে, আইন শৃঙ্খলা নাই,
জিনিসপত্রের দাম বাড়ছে, আপনার এই ফ্যাক্টরিগুলো বন্ধ হচ্ছে, গ্যাস নাই, আপনার ইলেকট্রিসিটি নাই, এবং বলা হচ্ছে যে শেখ হাসিনা গুলো রেখে দিয়ে যায় নাই কেন, সেই জন্য তার অপরাধ। হ্যাঁ, শেখ হাসিনা এই 100% লোকের বাড়িতে গ্যাস কি দিতে পারেছে, ইলেকট্রিসিটি কিভাবে ম্যানেজ করে। আমি এই জন্য তারেক জিয়া সরকারকে বলি, আপনার সবচেয়ে উপকার হবে আপনি শেখ হাসিনার সাথে আলাপ করেন, তার সুপারিশ নেন। শি হ্যাজ একুইপমেন্ট, সে আপনাকে বলতে পারবে কিভাবে কি করলে আপনি এই সমস্যার থেকে উত্তরণ হবে। বিশেষ করে তারেক রহমানের জন্য আমাদের আওয়ামী লীগ যেভাবে আছে হবে, আওয়ামী লীগ মানুষের হৃদয়ের স্পন্দন, আওয়ামী লীগ টিকে থাকবে, কারণ আওয়ামী লীগ যতদিন মানুষের অধিকার আদায়ের সংগ্রাম থাকবে, মানুষের জীবনে প্রত্যাশা থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে। আওয়ামী লীগ ইজ ভেহিকল অফ অ্যাচিভিং পিপলস আপনার ডিমান্ডস এন্ড ডিজায়ার্স, ওটা টিকে থাকবে, ওটা মরবে না কখনো। কিন্তু যে জিনিসটা সরকারের দরকার আমার মনে হয় সেটা হচ্ছে স্থিতিশীলতা, এবং স্থিতিশীলতা আনতে গেলে, স্থিতিশীল আসলে ইনভেস্টমেন্টও আসবে, চাকরি বাড়বে, অনেক কিছু হবে। স্থিতিশীল আনতে গেলে সরকারকে 1 নম্বর কাজ হলো আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল মিথ্যা মামলা। নিশ্চয়ই চাপ আছে, আর কারা চাপ দিচ্ছে সেটাও আমরা হয়তো সবাই জানি, যে যারা ভারত বিরোধী কিংবা পাকিস্তান পন্থী এরাই হয়তো চাপ দিচ্ছে যে আপনি যাবেন না। কিন্তু আমি মনে করি যে এতে লাভ কার হচ্ছে? ওই দুদেশেরই লাভ হবে না, মানে আফটার অল মিলেমিশে তো থাকতেই হবে কোনো যাই হোক ডোমেস্টিক সিচুয়েশনে। তো আমি মনে করি এটা একটা মানে সিচুয়েশন যেখানে চিন্তা করা দরকার যে এরকম কন্ডিশন রেখে না যাওয়া। তারপর অনেক কিছু আমাদের করণীয় আছে, গঙ্গা চুক্তি ও নবায়ন আছে, অনেক কিছু আছে, শুধু তাই কিন্তু নয়। ভারত আর কি করবে? মানে ভারতের তো এখন একমাত্র শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া ছাড়া, কারণ দেখেন নতুন যে হাই কমিশনার গেছেন দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন, করেই তিনি প্লেনে উঠলেন, উঠে তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন, একদম 1-to-1 বৈঠকের ছবি ছাপা হলো। মানে তার মানে বোঝা গেল যে মাঝখানে দীনেশ ত্রিবেদী আর এইদিকে তারেক রহমান, এইদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একটা দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে 21শে আগস্ট থেকে 26শে আগস্টের মধ্যে। এরপর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম শর্ত দিয়ে দেওয়া হলো। এখন মানে ভারত যে খুবই আগ্রহী প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিতে, সেটা তো স্পষ্ট, কারণ ভারতের হাইকমিশনার সোজা গিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করছেন। মানে এখন ভারত আর কি করবে? শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া বাংলাদেশের সঙ্গে তার মানে আর সম্পর্ক এগুবে না? ব্যাপারটা কি এমন একটা স্থবিরতার জায়গায় গেছে? আলোচনা তো চলছিল, মানে মানে ভিজিট, একটা অফিসিয়াল ভিজিটের আলোচনা তো চলছিল, এটা তো সবাই জানে। কিন্তু হঠাৎ করে এটা হলো, তো ওরা অজুহাত যেটা দেখানো হয়েছে সেটা হলো যে শেখ হাসিনা ভারতে একটা কি প্রেস কনফারেন্স করেছে, তাই জন্যে মানে আমরা যাব না। আমার মনে হয় ওটা একটা এক্সকিউজ। দু দেশেরই স্বার্থ, যেটা লোকেদের স্বার্থ কিংবা পুরো দেশের স্বার্থ, ওটা কি একজনের ওপর নির্ভর করে না? আমি মনে করি না। এরকম হয়ে থাকে, এক্সাইলে যাওয়া লিডাররা চলে যাওয়া। উনি তারেক রহমান সাহেব তো নিজেও এক্সাইলে ছিলেন, কত বছর, 17 বছর। তার হাসিনাও আগে এক্সাইলে ছিল ইন্ডিয়াতে, যখন 75-এ সব হত্যাকাণ্ড হয়েছিল, ওরা পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছিল, উনিও তখন ভারতে এক্সাইলে ছিলেন। তারপরে 81-এ ফিরে যান যখন ডেমোক্রেটিক প্রসেস আবার আরম্ভ হয়। তো ভারত শেখ হাসিনাকে মানে না তো করেনি যে আমরা এক্সট্রাডাইট করব না, তবে ভারত বলছে এটা একটা লিগ্যাল প্রক্রিয়া, আপনারাও এটা ফলো করুন। তার মধ্যে একটা শর্ত থাকে যে, আর যখন শেখ হাসিনা ভারতে এসেছিল, আমি দুটো পয়েন্ট এখানে বলবো। আমরা তো শেখ হাসিনাকে ডাকিনি, তো ভারত বাংলাদেশের আর্মি তাকে তুলে এনে এখানে বলে বসিয়ে দিয়ে গেল, আর আমাদের বলে গেল যে ওনার লাইফের ডেঞ্জার আছে, ওনাকে সিকিউরিটির জন্য আমরা এখানে রেখে যাচ্ছি। এটা ফ্যাক্ট, এটা ভুলে যাওয়ার দরকার নেই, এটা ফ্যাক্ট। তারপর
6 মাস লাগলো তাকে ওই কোর্টে, যেটা ইন্টারন্যাশনাল কোর্ট, তাকে মানে কনভিক্ট করা, তারপর মৃত্যুদণ্ড দেওয়া ইত্যাদি। প্রত্যর্পণের একটা কন্ডিশন থাকে যে আপনারা যে কনভিকশন করলেন সেই লিগ্যাল প্রসেসের কাগজপত্র কিন্তু সাবমিট করতে হয়, কিন্তু একটা কাগজও এখনো দেয়নি ঢাকা থেকে। তো কি করবে ভারত? ভারত তো নিজের প্রসেস আছে, ট্রিটি আছে তো, আর একটা ইন্টারন্যাশনাল প্রসিজার আছে, একটা ইন্টারন্যাশনাল কাস্টমারি ল আছে যেটা ফলো করতে হয়। তো আমি মনে করি এক্সট্রাডিশন তো হচ্ছে না এত তাড়াতাড়ি। এখন ইট ইজ আপ টু ঢাকা, তারা এটা কেন এই পজিশনটা নিচ্ছে। তাদের কি মনে হচ্ছে এটা নিলে দেশের উন্নতি হবে, দেশের ভারতের সাথে সম্পর্ক বেটার হবে, না তারা চায় যে ভারতের সম্পর্কর সাথে দে আর নট কনসার্ন, এইটা কন্ডিশন দিয়ে দিল যাতে ভিজিটটা যেন না হয়, কিংবা তারা মোর কনসার্ন অ্যাবাউট ডোমেস্টিক প্রেশার এন্ড লবিজ, যেটা আমি আগে বলেছি, যারা অ্যান্টি ইন্ডিয়ান কিংবা পাকিস্তানপন্থীরা যারা আছে, তারা হয়তো প্রেশার দিচ্ছে যে এটা আপনি যাবেন না, কেন তারা চায় না ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক, তারা চায় না। তো এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে এটা ডিসাইড করতে হবে। ওনারা হয়তো এটা একটা ডাইলেমা, তবে দেখা যাক কি হয়, আলটিমেটলি কি হয়। তবে না আসলেও মানে সম্পর্ক চলবে, তবে একটা লো লেভেলে চলবে, সবই হবে, কথাবার্তা হবে অফিসিয়াল। তবে ওনার একটা, এটা একটা আপনি ভালো। ভারতের একেবারে শীর্ষস্থানীয় কূটনৈতিক সব পদে আপনি কাজ করেছেন। মানে কূটনীতিটা তো শুধু মানে যেটা আমরা সামনে দেখি, যে দীনেশ ত্রিবেদী তারেক রহমান বৈঠক, দীনেশ ত্রিবেদী মোদী বৈঠক, শুধু তো সেই জায়গায় চলে না, আরো নানা স্তরে চলে। কিন্তু ইউনূস সরকারের সময়ে আমরা শুনলাম আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী, কিন্তু সংবাদ মাধ্যমকেই বলেছিলেন যে ভারতের সঙ্গে আলোচনার কোনো চ্যানেল নাই, ওনারা চেষ্টা করছেন চ্যানেল খোলার। এবং পররাষ্ট্র উপদেষ্টা যিনি হয়েছিলেন তৌহিদ হোসেন, উনি কদিন আগে সাক্ষাৎকার দিয়ে প্রথম আলো পত্রিকায় বললেন যে তারা অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু মানে ভারতের সাথে যোগাযোগটা আসলে স্থাপন করে উঠতে পারেন নাই ইউনূস সাহেবের সময়ে। কারণ ভারত তো স্পষ্টতই বলছিল যে নির্বাচিত সরকার এলে একটা সম্পর্ক গড়বে। এই যে তারেক রহমানের দেশে ফেরা, মানে তার মানে যেদিন ঘোষণা এলো তার 1 সপ্তাহ আগেও উনি বললেন উনার দেশে ফেরাটা ওনার উপর নয়, কিন্তু তারপরে উনি দেশে ফিরলেন, বিরাট সম্বর্ধনা পেলেন। এবং তার দেশে ফেরার পরে ভারতেরও যে মানে এক রকমের উচ্ছ্বাস, এক রকমের স্বাগত জানানো, তাতে আপনার কি মনে হয়? মানে দলগুলোর সঙ্গে তো নিশ্চয়ই দরজার অন্তরালেও বড় দেশগুলো আলাপ করে। ভারত তো নাকি বাংলাদেশের রাজনীতিতে ভীষণ সক্রিয়। বিএনপি এলো, নির্বাসন থেকে তারেক রহমান এলেন লন্ডনে, ঢাকায়, তার সঙ্গে কোনো আলাপ হলো না যে ভারতের সঙ্গে সম্পর্কটাকে উনি কিভাবে দেখেন? তো হয়েছে, আমি নিজে জানি দিল্লিতে তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্টেটিভরা, বিএনপি লিডাররা আসা যাওয়া করতেন, আমিও তাদের সাথে মানে বসেছি, কথা বলেছি। আমার তো এটা মনে হয় না যে তারা, তখন আমাদের কোনো ইন্ডিকেশন আমরা পাইনি, তবে আমরা তখন সরকারে নেই, ওরা একটা থিঙ্ক ট্যাঙ্কের মাধ্যমে আমরা দেখা সাক্ষাৎ করেছিলাম। তারা তো বলেছিল যে তারা ভালো সম্পর্ক চায়, তারা চায় একটা ইলেকশন হোক, যাতে যেটা মানে তারা সেটাতে পার্টিসিপেট করতে চায়, মানে সুস্থ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেটার বিষয়ে অনেক